সুজয় মিত্তির তো? হ্যাঁ বলছি, বলুন। আপনার নামে একটা চিঠি এসছে। চিঠি? আমার নামে? হ্যাঁ, চিঠি। এই নিন, এখানে একটা সই করে দিন দেখি। হঠাৎ করে আমার নামে একটি চিঠি? চিঠিটি যেখান থেকে এসছে তা দেখে একটু অবাক হলাম। চেতনগঞ্জ। এখান থেকে আমাকে কেই বা পাঠালো এই চিঠি? প্রশ্নটি জাগলো আমার মনে। অবশ্যই এটাই স্বাভাবিক, কারণ সেখানে কাউকে চেনা তো দূরের কথা, চেতনগঞ্জ নামটাই আজ প্রথম শুনলাম। যাই হোক, খামটি ছিঁড়তেই ভেতর থেকে বেরোলো একটি পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠি। তারপর এলো এটি পড়ার পালা। যখন আমি চিঠিটি পড়তে আরম্ভ করলাম, তখন এটি আমাকে আস্তে আস্তে শহুরে ব্যস্ত জীবন থেকে নিয়ে এলো অনেক দূরে, এক অজানা নিস্তব্ধ গ্রামে। এমন একটি লাইন লেখা ছিল এই চিঠিতে, যা পড়ে আমি কিছুক্ষণের জন্য সেটি হাতে নিয়ে অবিশ্বাস্যভাবে সেটির দিকেই তাকিয়ে রইলাম। যতক্ষণ না এই চিঠিটি আমার কাছে আসে ততক্ষণ সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল আমার জীবনে। কিন্তু এটি পাওয়ার পর কেমন করে সব কিছু যেন এক নিমেষেই পাল্টে গেল। ততক্ষণ চিঠিটির বেশ কিছু লাইন পড়েছিলাম, যেখানে লেখা ছিল আমার দূর সম্পর্কের এক আত্মীয়, তার নামে নাকি চেতনগঞ্জ নামক একটি গ্রামে এক বিশাল জমিদার বাড়ি রয়েছে, যাকে আমি কোনোদিন দেখিনি পর্যন্ত। এটি তার তরফ থেকেই আসা একটি চিঠি, যেখানে লেখা রয়েছে ওই বাড়িটি নাকি আমাকে উত্তরাধিকারী হিসাবে দেওয়া হয়েছে। প্রথমত এটি আমাকে বেশ অবাক করল, কিন্তু ব্যাপারটাকে আমি কয়েকটা দিন কোনো গুরুত্ব দিলাম না। কিন্তু চিঠিটা পড়ার পর থেকেই কোথাও না কোথাও একটা কৌতূহল কাজ করতে লাগছিল মনের মধ্যে। এইভাবেই কেটে গেল আরও কয়েকটা দিন। তারপর শেষমেশ সেই কৌতূহলী মন আমাকে কাবু করেই ফেলল। ভাবলাম একবার গিয়ে দেখাই যাক না কেমন সেই জমিদার বাড়ি। ব্যাপারটা নিয়ে ভাবতেই যা দেরি, পরের দিনই কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লাম চেতনগঞ্জের। দুটো টিউশন শেষ করে বেরোতে বেরোতে একটু বেলা হয়ে গেল। বাসে খুব একটা লোকজন ছিল না, অল্প কিছু যাত্রী এদিক ওদিক বসে রয়েছে। এক কথায় বলতে গেলে বাসটি পুরো ফাঁকাই ছিল। গ্রামের পরিবেশ বেশ নিস্তব্ধ। রাস্তায় খুব একটা লোকজন চোখে পড়ল না। অনেকটা ফাঁকে ফাঁকে এক দুটো কাঁচা বাড়ি, আর রাস্তার আর এক পাশ দিয়ে কলকল শব্দ করতে করতে বয়ে চলেছে একটি ছোট্ট নদী। ফাঁকা নিস্তব্ধ হলেও গ্রামটি সুন্দর, বেশ মনোরম পরিবেশ সেখানকার। সূর্যি মামা ডোবার আগেই আমাকে ওই জমিদার বাড়ি পৌঁছতে হবে। তার আগে কিছু একটা খেয়ে নেওয়া দরকার, খুব খিদে পেয়েছে। কিছুটা দূরে দেখলাম একটি ঝোপড়ি মতো, যেখানে কয়েকজন লোক দেখা যাচ্ছে। যা দেখে আমি এগিয়ে গেলাম সেদিকটাতে। গিয়ে দেখি এটি একটি চায়ের দোকান, যেখানে 4-5 জন লোক বসে চা খাচ্ছে এবং তারা নিজেদের মধ্যেই কিছু একটা আলোচনা করছে। আমি দোকানদারকে উদ্দেশ্য করে বললাম, বলছি দাদা, এখানে কোনো খাবারের দোকান পাওয়া যাবে বা কোনো হোটেল? না বাবু, এই গ্রামে কোনো হোটেল নেই। আছে এখান থেকে মাইলটা দূরে সেই শহরে। তবে আপনি চাইলে এখানে চা বিস্কুট খেতে পারেন। ও আচ্ছা। যা খিদে পেয়েছে তাতে তো দেখছি কিছু একটা না খেলেই নয়। তাই অগত্যা চা বিস্কুটেই কাজ চালিয়ে নিতে হবে দেখছি। বলছি দাদা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনাকে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না, শহর থেকে কোনো কাজে এসছেন বুঝি? না মানে মনে হলো তাই জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ মানে ওই আর কি একটা কাজের সূত্রেই এসছি বটে। আচ্ছা, এখান থেকে ওই জমিদার বাড়িটা কত দূর বলতে পারেন? আমার মুখে জমিদার বাড়ির নাম শুনতেই তারা প্রায় সকলেই আমার মুখের দিকে তাকালো। জমিদার বাড়ি ওই সোজা রাস্তা ধরে মিনিট 15 হাঁটা পথ। উম, তবে এই সাজের বেলায় ওদিকে গিয়ে কী করবেন? এই সময়টাতে তো ওদিকে কেউ যায় না।
না মানে ওখানে যাওয়াটা আমার খুব জরুরি। একখান কথা বলি বাবু, কিছু মনে করবেন না। ও জায়গায় বেশিক্ষণ থাকবেন না, নইলে দেখবেন শেষে নানা উৎপাতের কারণে অস্থির না হতে হয়, বুঝলেন? উৎপাত? কিসের উৎপাত? না মানে উম, ওই ওই রাতের বেলায় ওই নানা রকম বিপদ আপদের কথা বলছিলাম আর কি। মনে হলো কিছু একটা বলতে গিয়ে লোকটি যেন চেপে গেল। যাকগে, ও যাক, বললেন ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, আমি চলি। ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে তো। রাস্তায় কোনো ভ্যান বা রিক্সা চোখে পড়ল না, তাই আর কি কোনো উপায় না পেয়ে অগত্যা হাঁটা দিলাম সেই রাস্তা ধরে। মিনিট 30 হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম ওই বাড়িটির সামনে। তবে এই হলো সেই জমিদার বাড়ি। তার সামনেই কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলাম। ভগ্ন দশাগ্রস্ত বিশাল এক পুরনো বাড়ি, কোনো মতন যেন দাঁড়িয়ে রয়েছে সেই ধূসর আকাশের নিচে। সামনের দিকটুকু বাদে যতটা চোখে পড়ছে পুরোটাই লতা পাতা আগাছায় যেন প্রাসাদটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। প্রাসাদটি দেখে কেমন একটা অদ্ভুত মায়াবী অনুভূতি হলো। একটু চিন্তিত হলাম, কারণ এ বাড়ির যে এমন দশা হবে আমি ভাবতে পারিনি। এখানে থাকা যাবে বলে তো মনে হচ্ছে না। আশেপাশে কোথাও একটা থাকার ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে এসছে প্রায়। ঠিক এ সময়ই বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মতো লোক হাতে একটি হ্যারিকেন নিয়ে বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়ালো। এক নিমিষের জন্য আমি আচম্বিত হলাম। বাড়িটি দেখার পর থেকেই এ বাড়িতে যে কেউ থাকবে তা আমি কল্পনাও করতে পারিনি। অন্ধকারের মধ্যে লোকটির চেহারা তেমন পরিষ্কার দেখা যাচ্ছিল না। আপনি কে? আপনি? আমি সুজয় মিত্র, আমার এখানে আসার কথা ছিল। আপনি না মানে আপনার পরিচয়টা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি আমি বিমল নন্দী, এবারের কেয়ারটেকার। আমার শৈশবকাল থেকে আজ পর্যন্ত পুরো বয়সটাই আমার এ বাড়িতে কেটে গেল। এক সময় কত জমজমাট ছিল এই বাড়ি, কত লোক, সবাই একে একে চলে গেল। তারপরেই ফাঁকা ভিটে মাটি আঁকড়ে পড়ে রইলাম শুধু আমি এ বাড়ি দেখাশোনার জন্য। আপনি চলে এলেন, এবার এ বাড়ি আমি আপনার হাতে তুলে দিয়ে আমার কাজ শেষ। এই দেখো দেখি, কথা বলতে বলতে তোমাকে বাবা বাইরেই দাঁড় করিয়ে রেখে দিয়েছি, কিছু মনে করো না। এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সম্ভবত বাড়িটা এখন আর কারেন্ট আসে না। অবশ্যই এটাই স্বাভাবিক। শরীরে দিনভরের ক্লান্তি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরটা কেমন একটা শীতল নীরব পরিবেশ। বাড়ির প্রতিটি কোণায় প্রতিটি ফাঁকে যেন এক অদ্ভুত অন্ধকার ঘাপটি মেরে বসে রয়েছে। বিমলবাবু আমাকে নিচতলার একটি ঘরে পৌঁছে দিয়ে রাতের খাওয়ারের বন্দোবস্ত করতে গেলেন। বিছানার পাশে টেবিলের ওপর জ্বলছে একটি হ্যারিকেন, যার মৃদু আলোয় ঘরের চারিপাশটায় আমার চোখ গেল। পুরো ঘরটিতেই সব পুরনো আমলের ভাঙাচুরো আসবাবপত্রে এদিক ওদিক ছড়ানো। দেয়ালে ঝোলানো রয়েছে বেশ বড় বড় পেন্টিং, যা দেখে কিছু কিছু বোঝার উপায় নেই। পুরো ধুলোয় ঢাকা। দেয়ালের কোণায় কোণায় এদিক ওদিকে শুধুই মাকড়সার জাল। দেখে মনে হচ্ছে অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন তো দূরের কথা, ঘরের দরজা জানলা পর্যন্ত খোলা হয়নি। পুরো ঘরটিতেই শুধু ছড়িয়ে রয়েছে এক স্যাঁতস্যাঁতে গুমোট গন্ধ। খিদে পেটে বিমলবাবুর অপেক্ষা করছিলাম। এদিকে শরীরটাও বেশ খানিকটা ক্লান্ত ছিল। তাই আর কি পুরো ঘরটা পর্যবেক্ষণ করতে করতে কখন যে দু চোখের পাতা এক হয়েছে বুঝতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই খুব একটা জোরদার শব্দে আমার কাঁচা ঘুমখানি ভেঙে গেল। চোখ খুলতেই জানালার দিকে আমার চোখ পড়ল। দেখলাম বাইরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, যার কারণে জানালার পাল্লাটি অনেক জোরদার শব্দ করে খুলে গেছে। আমি জানালাটি ভালো করে এঁটে এসে চেয়ারটিতে বসেই ছিলাম। ঠিক তখনই দেখলাম বিমলবাবু হাতে খাবারের পাত্র নিয়ে দাঁড়িয়ে। বিমলবাবু খাবারের পাত্রগুলি টেবিলের ওপর রেখে আমায় বলল, এই নাও বাবা তোমার রাতের খাবার।
বলছি বাবু, তুমি এখন খাবার খেয়ে বিশ্রাম নাও, কেমন? এ বলে সে সোজা গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে পেছন ঘুরে আমায় বললে, বাবু, তুমি ভেতর থেকে দরজাটা ভালো করে এঁটে নিও। আর রাত বিরেতে কিছু অদ্ভুত শব্দ পাবে, কিন্তু ওতে তুমি কান দিও না। আমি চলি। কোনো রকম উত্তর না দিয়ে বিমলবাবু সেখান থেকে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে যে হুঁশিয়ারিটা তিনি দিয়ে গেলেন তাতে আমার মধ্যে এক অদ্ভুত ভয় বাসা বাঁধল। কেন জানি না মনে হলো উনি কিছু একটা গোপন করলেন আমার থেকে। যাকগে, ও নিয়ে আর ভাবলাম না। প্রচুর খিদে পেয়েছে, তাই আগে গিয়ে দরজা বন্ধ করে এসে খাবারের পাত্রটির ওপরের ঢাকনাটি সরালাম। ঢাকনাটি সরাতেই যা দেখলাম তাতে আমার যেন আত্মারাম এক নিমিষের জন্য খাঁচা ছাড়া হতে বসেছিল। দেখলাম পাত্রটির মাঝখানে আস্ত একখানা বিকট আকৃতির মুন্ডু, যেটির থেকে রক্ত চুয়ে পুরো পাত্রটি কাঁচা রক্তে ভরে রয়েছে। আমার হাত থেকে পাত্রটি মাটিতে আছড়ে পড়ল সজোরে শব্দ করে। তারপর চোখ কষলে সেটিকে পুনরায় যখন দেখলাম, তখন পাত্রটিতে এসব কিছুই নেই। মনে হয় সারাদিনের ক্লান্তি ও এই একাকিত্বের কারণে এমন ঘটনাটি ঘটল হয়তো। যাই হোক, এই খালি পেটে চোখের সামনে খাবারগুলি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। আমি খাওয়া আরম্ভ করলাম। 1 থেকে 2 বার খাওয়ার মুখে দিতেই কেমন যেন এক প্যানসা প্রকৃতির স্বাদ লাগলো। এমন খাবার আমি আগে কখনো খাইনি। রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুতেই আর ঘুম আসলো না। হঠাৎ শুনতে পেলাম হারমোনিয়ামের শব্দ। মনে হলো কাছাকাছি থেকে শব্দটি আসছে। ভালো করে শোনার পর মনে হলো হারমোনিয়ামের শব্দটি এই বাড়িতেই কোনো একটি ঘর থেকে আসছে। এমনটাতে একটি কৌতূহল সৃষ্টি হলো আমার মনে। বাড়িতে তো আমি ছাড়া আর কেউই নেই, তবে এই হারমোনিয়ামের শব্দ। কৌতূহলবশত নানান প্রশ্ন জাগতে আরম্ভ করল। শেষমেশ বেরিয়ে পড়লাম ঘর থেকে। বাইরে তখনও প্রবল বেগে ঝড় বৃষ্টি লেগেই রয়েছে, তার সাথে মেঘের গুড়গুড় শব্দ এবং বিদ্যুতের ঝলকানিতে পুরো বাড়িটা থেকে থেকে আলো হয়ে আবার অন্ধকারে পরিণত হচ্ছে। এই আলো অন্ধকারের খেলার মধ্যে দিয়ে পা টিপে টিপে কোনো মতো সামনে এগোচ্ছিলাম এই শব্দের উৎস খুঁজতে। সামনে যত এগোচ্ছিলাম হারমোনিয়ামের শব্দ আস্তে আস্তে ততই প্রবল হচ্ছিল। কিছুটা এগিয়েই পৌঁছলাম একটি ঘরের দরজার সামনে। তারপরে সেই ঘরের ভেতরে তাকাতে আমি যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হতে বসেছিল। ততক্ষণে কিছু বুঝে ওঠার আগে পাশ থেকে পেলাম এই একজনের ছেলে। শব্দ। কে তুই? আর এত রাতে এখানে কি করছিস? না না মানে তুই জানিস না এই সময় এখানে আসা বারণ? তারপরেও তুই কোন সাহসে এখানে এসছিস? আমার বলা শেষ হওয়ার আগেই তিনি বললেন, এই যে দেখছিস, ওটা আমার মেয়ে, হারমোনিয়াম প্র্যাকটিস করছে। এমনিতেই আর যেসব ভৌতিক ধরনের ঘটনা ঘটছে আমার সাথে, তার মধ্যে এই লোকটি আমার সাথে মজা করছে। অবশ্য এই একাকিত্বে কাউকে তো পাওয়া গেছে। আরে মশাই, এটা তো একা একা চলছে, কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে। পাবি কি করে রে বেটা? মানে মানে এই বাড়ি নেওয়ার জন্য যখন তোরা উঠে পড়ে লাগলি, তখন আমার কাছে কোনো কাজ ছিল না। সেই সময় তোর বাবা ওই বাটপাটটা ঠকিয়ে সেই পুরো বাড়ি নিজের নামে করে নেয় এবং আমাদের এই বাড়ি থেকে বের করে দেয়। পরে আমি থানা কোর্ট করে অর্ধেক বাড়ি আমার নামে করি আর আমার মেয়েকে নিয়ে এখানে চলে আসি। কিন্তু তোরা লোভে আমাকে মেরে আবার এই জায়গা নিতে চেয়েছিলি। কিন্তু ওই দিন আমি একটু বাইরে গিয়েছিলাম আর আমার মেয়ে ঘরে একা বসে হারমোনিয়াম প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় তোরা আমার অনুপস্থিতিতে সেই ঘরে আগুন লাগিয়ে দিস। আমার এই ছোট্ট মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারিস তোরা, আর আমাকেও ছাদ থেকে ফেলে মেরে দিস। কে কে আপনি? কি চান? আমি তোর জ্যাঠামশাই রে। জ্যাঠামশাই? কিন্তু বাবা তো বলেছিলেন জ্যাঠামশাইয়ের পরিবার নাকি কোনো এক দুর্ঘটনায় মারা গেছেন। তাহলে এ কি?
দেখলাম ঘরের চারিদিকে হঠাৎ প্রবল আগুন জ্বলে উঠল। তার সাথে এক অতি ভয়ানক চিৎকার। এই যে শোন শোন শোন, আমার মেয়েটা কি আর্তনাদ করছে, শোন। এসব দেখে আমি আমার দিশে হারিয়ে ফেললাম। ঠিক তখনই তোর বাবা আমার মেয়েটাকে মেরেছে, আর আজ আমি তোকে মেরে আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। তুই মরবি। আমায় ছেড়ে দাও আমায়। আমি কিছু করিনি। ছেড়ে দাও। তুই কিছু করিসনি? উত্তরাধিকারের চিঠি পাওয়ার পর লাফিয়ে চলে এলি এই জায়গা নিতে। আজ তোকে আমি মারবই তোকে আমি আজ। আমায় ছেড়ে দাও। আমি কিছু চাই না। আমি চলে যাব। আমি এখান থেকে চলে যাব। আর কখনো এখানে আমি আর আসবো। সে এমন শক্ত করে আমার গলা চেপে ধরেছে যে আমার দম বন্ধ হয়ে আসছে। আস্তে আস্তে মন অচেতন হয়ে পড়েছে চোখের সামনে। তারপর আস্তে আস্তে সব অন্ধকার। দাদাবাবু, আগে বাবু আপনি এখানে কেন শুয়ে আছেন বলুন তো? আমি কোথায়? দাদাবাবু, কি হলো, কি কিছু বলুন। রাতে যা ঘটনা ঘটেছে আমার সাথে, তারপর এখানে আর এক মুহূর্তও নয়। এক্ষুনি এই বাড়ি কেন, এই গ্রাম ছেড়েও বেরিয়ে যাব। আচ্ছা বিমলদা, আমায় ফিরে যেতে হবে। কেন দাদাবাবু, এই তো আপনি গতকালই এলেন, আর কিছুদিন না হয় থেকে যেতেন। এভাবে চলে গেলে হবে? আহা না, মানে অনেক বড় ঘটনা, বুঝলে। এই গ্রামে না এলে আজ আসল রহস্যটা হয়তো আমার জানা হতো না। একটা জায়গার জন্য এই রকম শেষমেশ এর পরিণতি কি হলো? আজ এই বাড়িও ফাঁকাই পড়ে রইল। তবে আমি এর বিচার করে ছাড়ব। তাদের আত্মা যে আজও বেঁচে আছে, আমি ফিরেই আগে তাদের মুক্তি দেব এবং অপরাধীদের উচিত শিক্ষা দেব।